ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা। আজকে আমি বীজগণিতের প্রাথমিক ধারণার পার্ট 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা এখনও পর্যন্ত পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখতে পারোনি, তাদের এই যে লিঙ্কগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 লিঙ্কগুলো আমি পার্ট 4-এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই প্রথম থেকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নাও, তারপরে পার্ট 4 দেখো। তাহলেই তোমরা বীজগণিতের প্রাথমিক ধারণার যে বিষয়গুলো আমি দিয়েছি সেই বিষয়গুলো অবশ্যই বুঝতে পারবে এবং বীজগণিতের অঙ্ক নিজেরাই কষতে পারবে। চলো আজ দেখা যাক পার্ট 4-এ কী কী রয়েছে। বলছে এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এর আগের ও পরের পূর্ণ সংখ্যাটি লেখো। তোমাদেরকে বলে রাখি এবারে যে আমরা বলেছিলাম প্রথম যখন ক্লাস শুরু করেছিলাম যে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারকে আমরা চলরাশি হিসাবে ধরে নিই। তাহলে তুমি বলবে যে এ যদি একটা সংখ্যা ধরি আমরা চলরাশি, তাহলে এর পরের সংখ্যা বি, না তা নয় কিন্তু। বা এখানে যে প্রশ্নটা দিয়েছে এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে তার আগের পূর্ণ সংখ্যা কী হবে? তাহলে তুমি বলবে এক্সের আগে আছে ডাব্লিউ আর এক্সের পরে আছে ওয়াই, তাহলে ডাব্লিউ হচ্ছে আগের পূর্ণ সংখ্যা আর ওয়াই হচ্ছে পরের পূর্ণ সংখ্যা। না, ভুল, এটাও ভুল। এক্স যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে তার আগের পূর্ণ সংখ্যা কি হবে? ভালো করে বোঝো, তার আগের পূর্ণ সংখ্যা হবে এক্স মাইনাস 1। এর আগে হবে এক্স মাইনাস, এক্সের আগে কি আছে? এক্স মাইনাস 1। আমরা জানি, মনে করো 5, তাহলে 5-এর আগের পূর্ণ সংখ্যা কি হবে? 5 মাইনাস 1 সমান 4। তার আগে কে আছে? 5 মাইনাস 2 সমান 3। তার আগে কে আছে? 5 মাইনাস 3 সমান 2। পরে কে আছে? 5 প্লাস 1 6, 5 প্লাস 2 সমান 7। দেখো পরে 1 2 3 এভাবে যোগ করে যাব, আর আগেরগুলো 1 2 3 এভাবে বিয়োগ করে যাব। এভাবে চলবে, এভাবে চলবে। তেমনি এটাও তাই, আগেরগুলো কি হবে? x মাইনাস 1, তার আগে x মাইনাস 2, তার আগে x মাইনাস 3, x মাইনাস 4, এইভাবে অসীম পর্যন্ত চলবে। পরে x প্লাস 1, পরে হচ্ছে x প্লাস 2, x প্লাস 3। মানে এই x নিজে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে নিজেই একটা সংখ্যা সারি তৈরি করবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এক্সের পরের পূর্ণ সংখ্যা কি হলো? পরের পূর্ণ সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1 আর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে এক্স মাইনাস 1। তার আগে এক্স মাইনাস 2, তার আগে এক্স মাইনাস 3। এটা কততে শেষ হবে? জানি না, অসীম পর্যন্ত বিস্তৃত। এটা কততে শেষ হবে? জানি না, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এইভাবে প্লাস করে করে পরেরটা বার করতে পারবো, মাইনাস করে করে আগেরটা বার করতে পারবো। তোমরা সেরকম যদি মনে করো, যদি বলো এ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে তার আগের পরের পূর্ণ সংখ্যাগুলো কি হবে? না, তার আগে হবে এ মাইনাস 1, এ প্লাস 1, এ মাইনাস 2, এ মাইনাস 2, এ মাইনাস 3, এ মাইনাস 4, এইভাবে অসীম পর্যন্ত চলবে। পরেরটা এ প্লাস 1, এ প্লাস 2, এ প্লাস 3, এ প্লাস 4, এইভাবে অসীম পর্যন্ত চলবে। অর্থাৎ এ নিজেই একটা সংখ্যা সারি তৈরি করবে। তাহলে এক্সের পরের সংখ্যা কোনোদিন ওয়াই নয় বা আগের সংখ্যা ডাব্লিউ নয়। এক্স নিজেই একটা সংখ্যা সারি তৈরি করবে। যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এর আগে কি হবে? এক্স মাইনাস 1, পরে হবে এক্স প্লাস 1। পরেরগুলো আমরা এক এক যোগ করে বেড়ে যাব, আর আগেরগুলো এক এক বিয়োগ করে এইদিকে অগ্রসর হব। ঠিক আছে? তেমনি এ নিজেই একটা সংখ্যা সারি তৈরি করবে। এরকম তোমরা যদি যে কোনো লেটার লেখো, বি, সি, ওয়াই, জেড, এরকম নিজেরাই একটা করে সংখ্যা সারি তৈরি করবে। বুঝলে ব্যাপারটা? এইটা খুবই ভুল হয় সবারই, যে এক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এর আগের ও পরের পূর্ণ সংখ্যাটি লেখো। তখন সবাই লিখে দেয় যে এক্সের পরে আছে ওয়াই আর আগে আছে ডাব্লিউ, কিন্তু তা নয়, এইভাবে হবে -1 + 1। বোঝা গেছে? দেখো এবারে সহগ। সহগ কাকে বলে? একটা বীজগাণিতিক সংখ্যামালার কোনো পদে উপস্থিত চল সংখ্যার সাথে অপর যে সংখ্যা গুণ থাকে সেটিকে ওই চল সংখ্যার সহগ বলে। গুণ আকারে থাকবে। যেমন 3xy, 3x আর y একসঙ্গে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে একটা ধ্রুবক পদ আছে আর দুটো চলরাশি আছে। তাহলে এখানে আমরা যদি বলি এক্সের সহগকে 3y হবে এক্সের সহগ, কারণ এক্সের সঙ্গে কে আছে? 3y আছে। সহগ শব্দের অর্থ হচ্ছে সঙ্গে যা আছে। তাহলে এক্সের সঙ্গে গুণ আকারে 3 আর y আছে, তাহলে এক্সের সহগ হবে 3y।
আবার অনেক সময় বলে যে এই চলরাশিতে এই যে রাশিটা সংখ্যামালায় বীজগাণিতিক সংখ্যামালায় এই বীজগাণিতিক সংখ্যামালায় এক্সের সংখ্যামূলক সহগ কত? সংখ্যামূলক সহগ বললে কিন্তু কেবলমাত্র 3 হবে। আবার ওয়াইয়ের সহগ 3x, কিন্তু ওয়াইয়ের সংখ্যামূলক সহগ হবে 3 সংখ্যামূলক, কারণ এক্সটা বা ওয়াইটা এরা তো চলরাশি, এরা তো আর সংখ্যা নয়। তাহলে এক্সের সংখ্যামূলক সহগ যখন বলবে তখন হবে 3। আবার দেখো ওয়াইয়ের সংখ্যামূলক সহগ বলবে তখন হবে 3, কিন্তু ওয়াইয়ের সহগ 3x, তেমনি এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 3। মনে করো এইখানে আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, এক্স আছে, এক্সের বাঁ দিকে কোনো সংখ্যা নাই, তাহলে এই এক্সের সহগ কত? এই এক্সের সহগ 1। যদি বাঁ দিকে কোনো সংখ্যা না থাকে তখন সহগ কী ধরতে হবে? 1 ধরতে হবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3, এখানে এক্স স্কোয়ারের সহগকে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স স্কোয়ারের সহগ 1, এক্সের সহগ 5, তাহলে এ কার সহগ? না এক্স স্কোয়ার, তার থেকে এক্স এসছে অর্থাৎ ঘাত 1 কমেছে, এখান থেকে ঘাত আর 1 কমলে 1 থেকে 1 কমলে 0, মানে এটা কি আছে? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে এটা এক্স টু দি পাওয়ার 0-র সহগ হচ্ছে, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানেই 1, আর 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, এটা তোমরা জানো। তাহলে এক্স টু দি পাওয়ার 0-র সহগ কী হবে? এক্স টু দি পাওয়ার 0-র সহগ হবে -3। তাহলে এই হচ্ছে তোমাদের সহগ। বোঝা গেল? ঘাত একটি রাশিকে যতবার সেই রাশি দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাটিকে ওই রাশির ঘাত বলে। কোনো একটা রাশি, মনে করো রাশি বা সংখ্যা, তুমি একটা 2 সংখ্যা ধরলাম আমি, তাহলে 2কে যদি আমি 2 বার গুণ করি, 2কে কতবার গুণ করেছি? 2, তাহলে 2-এর মাথায় 2। 2কে যদি আমি 3 বার করি তাহলে 2-এর মাথায় 3, তাহলে কি 2-এর স্কোয়ার 2-এর কিউব। এই যে এইটা লিখলাম, 2 কতবার গুণ করেছি? 2 বার, তাহলে এই 2টাকে বলে কি? ঘাত বা সূচক। কি বলে? ঘাত বা সূচক বলে। ঘাত আর সূচক একই জিনিস। পাওয়ার বা ইন্ডেক্স, কি বলে? ইংরেজিতে হচ্ছে পাওয়ার বা ইন্ডেক্স। বোঝা গেছে? তাহলে এই 2টাকে কি বলে? এই 2টাকে বলে পাওয়ার, আবার এই 3টাকে বলে পাওয়ার। তাহলে n সংখ্যাটা যদি আমরা এইভাবে n বার গুণ করি, কতবার? n বার গুণ করি, তাহলে আমাদের কত রেজাল্ট আসবে? n বার গুণ, তাহলে a টু দি পাওয়ার n কত আসবে? a টু দি পাওয়ার n। ভালো করে দেখো, a কে যদি আমরা n বার গুণ করি তাহলে a টু দি পাওয়ার n। এই nটাকে কি বলে? nটাকেই বলে ঘাত বা পাওয়ার। আর এই এটাকে কি বলে? এটাকে বলে বেস, BASE। এইটা হচ্ছে নিধান। কি বলে? এটা হচ্ছে নিধান। এই এ নিধানের ঘাত হচ্ছে কি? এই ঘাত হচ্ছে n। বোঝা গেছে? তাহলে ঘাত বা নিধান তোমরা বুঝলে। ঘাত আর সূচক কিন্তু একই জিনিস। একটা রাশিকে যতবার সেই রাশি দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাটিকে ওই রাশির ঘাত বলে। তাহলে এই যে 3 বার 2 গুণ করেছি, তাহলে মাথায় লিখছি কি? 3। তাহলে 3টা হচ্ছে কি? ঘাত বা সূচক। বোঝা গেছে? আর এইটা হচ্ছে, এটা হচ্ছে নিধান। মানে এখানে যদি আমরা বলি 5 টু দি পাওয়ার 7, এই 7টা হচ্ছে ঘাত আর এই 5টা হচ্ছে নিধান। নিধানকে ইংরেজিতে বলে কি? বেস, BASE। ঘাত হচ্ছে পাওয়ার, POWER, পাওয়ার। বোঝা গেছে? এবার দেখো বীজগাণিতিক সংখ্যামালা। একটি চল বা একটি ধ্রুবক একা একা, মানে মনে করো একটা চল, মনে করো x একটা চল, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। বা একটা ধ্রুবক যদি বলো -2, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। বা 3 একটা বীজগাণিতিক সংখ্যামালা। একা 2 এগুলো সব এক একটা বীজগাণিতিক সংখ্যামালা। বা একসঙ্গে বা কয়েকটি চল ও ধ্রুবক যোগ বিয়োগ গুণভাগের সাহায্যে যুক্ত হয়ে যে সংখ্যামালা তৈরি করে, মানে একসঙ্গে বা কয়েকটি, মনে করো এই যে 2x + 3y এই যে যোগ চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে, বা x - 3y বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত হয়েছে। হ্যাঁ, চল ধ্রুবক নিয়ে যোগ বা বিয়োগ চিহ্নে গুণ ভাগ, এটা গুণের আকারে আছে, এটা গুণের আকারে, এটা গুণের আকারে, এটা যোগ বা বিয়োগ, এইভাবে যদি সংখ্যামালা তৈরি হয়, তার মানে একা একা তৈরি করতে পারে একটা করে, বা একসঙ্গে গুণ ভাগ যোগ বিয়োগ। যেমন ধরো এটা ভাগ আকারে আছে
প্লাস 3y, এটা গুণ আকারে আছে -2z। এইভাবেও একটা করে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হয়। তাহলে এই যে সংখ্যামালা আমি লিখলাম, এই সংখ্যামালাগুলোকে কি বলে? বীজগাণিতিক সংখ্যামালা। কিন্তু আবার দেখো, এইগুলোকে বলে একটা পদ। এক একটা অংশকে, বীজগাণিতিক সংখ্যামালার এক একটা অংশকে এক একটা পদ বলে। মানে শুধু যোগ বিয়োগ দ্বারা যেগুলো পৃথক আছে, গুণ বা ভাগ দিয়ে নয়। তুমি বলতে পারবে না 3 একটা পদ, y একটা পদ, তা নয় কিন্তু। 3y একটা পদ, কারণ এটা গুণ বা ভাগ এখানে লিখে দিয়েছি। বীজগাণিতিক সংখ্যামালায় এক একটি অংশকে পদ বলে। এই এক একটা অংশ, এই পদগুলির প্রত্যেকটি যোগ কিংবা বিয়োগ চিহ্ন দিয়ে সংযুক্ত থাকে। যোগ বা বিয়োগ, গুণ বা ভাগ চিহ্ন পদগুলিকে পৃথক করে না। গুণ বা ভাগ, এই যে 3y, 3 আর y গুণ হিসাবে আছে, তাহলে 3 আর y পদগুলোকে পৃথক করবে না। এটা ভাগ আছে, ভাগ দিয়েও পৃথক করবে না। শুধু কি দিয়ে পৃথক করবে? যোগ আর বিয়োগ চিহ্ন দিয়ে একে অপরকে পৃথক করবে। তাহলে এটাকেই আমরা বলি বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে দেখো, এই বীজগাণিতিক সংখ্যামালায় কটা পদ আছে? একটা। এখানেও একটা, এগুলো সব একটা। আবার এখানে কটা আছে? একটা, দুটো। এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে। এরকম অনেকগুলো, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, এরকম অনেকগুলো পদ থাকতে পারে। অনেকগুলো পদ নিয়ে বা একটা পদ নিয়ে একটা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হয়। পদ, তাহলে দেখে নাও, বীজগাণিতিক সংখ্যামালায় এক একটি অংশকে পদ বলে। ঠিক আছে, খাতায় নোট করে নেবে এগুলো। এবারে দেখো, বীজগাণিতিক যে সংখ্যামালা আমরা দেখলাম, বীজগাণিতিক সংখ্যামালায় যদি একটা পদ থাকে তাহলে তাকে বলবো একপদী সংখ্যামালা। যেমন a -2 7x 3xyz 3xyz, এটা গুণ আকারে আছে, এটা কিন্তু একপদী সংখ্যামালা। আর যদি এই যে যোগ আকারে দুটো থাকে, দেখো এখানে আছে দুটো পদ আছে, একটা দুটো, এই একটা দুটো, তাহলে এটা হচ্ছে দুটো পদ থাকলে দ্বিপদী সংখ্যামালা। আর 3টে পদ থাকলে ত্রিপদী সংখ্যামালা। 3টে পদ আছে, যে বীজগাণিতিক সংখ্যামালায় 3টে পদ থাকে তাকে ত্রিপদী সংখ্যামালা বলে। আর যে বীজগাণিতিক সংখ্যামালায় 2টি পদ থাকে তাকে দ্বিপদী সংখ্যামালা বলে। এবারে তোমরা বলবে, স্যার যদি 3টের বেশি হয় তাহলে তখন আমরা তাকে বলবো বহুপদ রাশি। বলবে না যে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা ব্যাপারটা কিন্তু আবার নেক্সট অন্য ক্লাসে হবে। তো বহুপদী সংখ্যামালা বললে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, সেজন্য বহুপদ রাশি বলতে হবে। কি বলতে হবে? বহুপদ রাশি। এখানে দেখো 4টে আছে, তুমি যদি 5টা লেখো 5টা হবে, 6টা 7টা যা খুশি লিখতে পারো। 3-এর বেশি যদি হয় তখন তাকে আমরা বলবো বহুপদ রাশি। তাহলে বোঝা গেছে বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ। দেখো, বীজগণিতের আরও দুটো গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সদৃশ পদ আর অসদৃশ পদ। সদৃশ পদ কাকে বলে? সমঘাত বিশিষ্ট একই চলরাশি হতে হবে এবং একই বা ভিন্ন সহগযুক্ত পদকে। সহগ এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। সমঘাত বিশিষ্ট একই চলরাশি হতে হবে। যেমন ধরো 2x আর 3x, দুটো চল কিন্তু x, কিন্তু ঘাতও এখানে 1 এখানে 1, তাহলে ঘাত সমান। এখানে দেখো ঘাত 2 ঘাত 2, চলরাশিও x x, তাহলে 4x² আর -5x², এরা হচ্ছে সদৃশ পদ। এখানে এই যে সহগ বাঁদিকে, এই সহগটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। সহগটা যা হবে হোক, একই হতে পারে আলাদা হতে পারে, শুধু আমাকে চলরাশিটা দেখতে হবে। একই চলরাশি হতে হবে আর একই ঘাত হতে হবে। একই চলরাশি একই ঘাত। দেখো এখানে চলরাশি আলাদা, x² y², ঘাত একই, তাহলে ঘাত একই হলেও চলরাশি আলাদা, সেজন্যে এরা অসদৃশ পদ। আবার দেখো এটা 2xy 3x²y, তাহলে এটা কি? xy x²y, এখানে ঘাত 1 এখানে ঘাত 2, এটা ঘাত মিলে যাচ্ছে কিন্তু এটার সঙ্গে মিলছে না, সেজন্য এরা অসদৃশ পদ। ভালো করে দেখো, দেখো 3x আর 3y, ঠিক আছে, এরাও কি? অসদৃশ পদ। ঠিক আছে, এইভাবে তোমরা যে মনে করো এখানে তো ঘাতটা সমান হয়ে গেল কিন্তু চলরাশি আলাদা, চলরাশি আলাদা। যেমন x আর কি মনে করো x³ দেখো চলরাশি সমান কিন্তু তাদের ঘাত সমান নয়। x আর x³ x আর x³ দেখো এখানে ঘাত হচ্ছে কিছু নাই মানে 1, সহগ কিছু না থাকলে এই যে x এর বাঁ দিকে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সহগ 1
আর মাথায় যদি কিছু না থাকে তাহলে ঘাত 1। তাহলে এক্সের সহগ কী হবে? সহগ হবে 1 আর ঘাত হবে 1। যদি কিছু না থাকে তাহলে সহগ এবং ঘাত 1 ধরে নিতে হবে। বাঁ দিকে যদি কিছু না থাকে তাহলে সহগ 1, আর যদি মাথায় কিছু না থাকে তাহলে ঘাত 1 ধরে নিতে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে চলরাশি সমান, কিন্তু চলরাশি সমান হলেও ঘাত একই নয়। তাহলে সমঘাত বিশিষ্ট চলরাশি, আর এটা আলাদা আলাদা ঘাত বিশিষ্ট একই বা পৃথক চলরাশি। একই চলরাশি হলেও হবে, আবার পৃথক চলরাশি হলেও হবে। যেমন এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ঘাত একই হলো কিন্তু চলরাশি আলাদা, সেই জন্য এরা অসদৃশ পদ। তাহলে এই সদৃশ আর অসদৃশ এই দুটো পদ কিন্তু আমাদের বীজগণিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।